সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটিতে সরকারি চাকরিজীবী তথা পে স্কেল প্রত্যাশীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। আপনাদের পে স্কেল গ্যাজেট কখন হতে পারে, গ্যাজেটে কেন দেরি হচ্ছে এবং বেতন ভাতা নিয়ে অসংখ্য প্রশ্ন রয়েছে। আজকের এই ভিডিওটিতে থাকছে 3টি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার, সেগুলো থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশে কেন দেরি হচ্ছে। 2 নম্বরে থাকবে কোন গ্রেডে কত বেতন ভাতা বাড়বে আর এটি কবে কার্যকর হবে। এবং সর্বশেষ এবং 3 ধাপে থাকবে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মূল্যস্ফীতি ও বৈষম্যের আশঙ্কা কতটা বাস্তব। এই 3টা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে। ভিডিওটি টানবেন না, না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে সকল কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতো আপনাদের সাথে কিছু কথা রয়েছে। পে স্কেল গেজেট যখনই প্রকাশ পাক না কেন তার আগে সরকারি চাকরিজীবীদের এক দফা একটাই দাবি, সেটি হলো নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকে বাস্তবায়ন এবং 100% বেসিক বাস্তবায়ন। এ থেকে সরে আসলে হবে না। অনেক সরকারি চাকরিজীবীরা দেখছি এখন এই যৌক্তিক দাবি থেকে সরে আসছেন, কথা কম বলছেন। আমি বারবার আপনাদেরকে বলবো, পে স্কেল যদি একবার গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যায় এবং সেখানে যদি আপনি দেখতে পান 50 বা 60% হারে আপনার প্রথম অর্থ বছরে বেসিক বৃদ্ধি করা হয়েছে, তখন কিন্তু আর যতই দাবি বা যতই কথা বলেন না কেন কাজ হবে না। এজন্য এর আগে গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের ভোকাল হতে হবে, কথা বলতে হবে, নিজের দায়িত্ব নিজের অধিকার সরকারের কাছ থেকে চেয়ে নিতে হবে। তাহলে চলুন এবার আমরা বাদবাকি বিষয়গুলো জেনে নিই। প্রথমে থাকছে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে কেন দেরি হচ্ছে। বলা হয়েছে গ্যাজেট প্রকাশের আগে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদন ও আইনি ভেটিং সহ সরকারি গ্যাজেট প্রকাশ সব ধাপ সম্পন্ন করতে হচ্ছে। অর্থাৎ গ্যাজেট প্রকাশের আগে কিন্তু এতগুলো ধাপ এখনো বাকি রয়েছে। সে ধাপগুলো সবগুলো হচ্ছে অতিক্রম করার পরেই কিন্তু গ্যাজেট আসতে চলেছে। বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতি, বাজেট ঘাটতি, রাজস্ব আদায়ের চাপ, ঋণ পরিশোধের দায় এবং মূল্যস্ফীতির বিষয় বিবেচনা করে সরকার পে স্কেলের আর্থিক প্রভাব মূল্যায়ন করছে। অর্থাৎ সরকার কিন্তু কোনোভাবেই এখনো ফাইনাল একটি চূড়ান্ত গ্যাজেট কতটুকু হবে সে রূপরেখা নিয়ে আসতে পারেনি। সরকার সার্বিক দিক বিবেচনা করছে এবং সচিব কমিটির উপরে একটি গুরু দায়িত্ব দেওয়া রয়েছে। তারা হচ্ছে যে চূড়ান্ত সুপারিশটি দিবে সেটিও কিন্তু এখন হুবহু বাস্তবায়ন হবে কিনা বলা যাবে না। কেননা আপনারা এখনো জানেন যে সচিব কমিটির যে রিপোর্টটি রয়েছে, চূড়ান্ত রিপোর্ট, সেটি চলে যাবে মন্ত্রিসভায় সেটি অনুমোদন বা সেখানে যোজন বিয়োজন হবে। এজন্য এখনো কিন্তু আপনি স্পষ্ট করে বলতে পারবেন না যে হ্যাঁ সচিব কমিটির রিপোর্টটি ফাইনাল। এজন্য এখনো সরকারি চাকরিজীবীদেরকে এই 100% বেসিক বাস্তবায়নের দাবি কিন্তু জানিয়ে যেতে হবে এবং নিম্নতর গ্রেডে পে স্কেল আমাদের জাতীয় বেতন কমিশন কর্তৃক যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেখান থেকে কাটছাট কম করতে বলতে হবে। আবার বলা হয়েছে যে পূর্ববর্তী সরকারের প্রস্তাব হুবহু বাস্তবায়নের পরিবর্তে মূল বেতন, বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত, বিভিন্ন ভাতা ও সুবিধা পরিবর্তনের বিষয়ে আলোচনা চলছে। অর্থাৎ আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে চূড়ান্ত সুপারিশটি আমরা পেয়েছিলাম সেটি আমাদের তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করা হয়েছিল, সেটা কিন্তু হুবহু বাস্তবায়ন হচ্ছে না। এটাই হচ্ছে সঠিক নিউজ। এখান থেকে অবশ্যই কাটছাট হবে এবং কাটছাট হয়ে তারা সকল বিষয় কিন্তু নির্ধারণ করছে। অর্থাৎ সচিব কমিটি সকল অ্যাসপেক্ট নিয়ে আলোচনা করেই কিন্তু একটি চূড়ান্ত রূপরেখা বানাচ্ছে। বলা হয়েছে একবারে নয়, 2 অর্থ বছরের 2 ধাপে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব নিয়ে আলোচনা অতিরিক্ত সময় লাগছে। আপনারা জানেন যে প্রথমে 3 ধাপ এসেছিল, তারপরে 2 ধাপ এবং তারপরে কিন্তু 1 ধাপে বাস্তবায়নের কথা একটু শোনা যাচ্ছিল। সরকার সকল ধাপের বাস্তবায়নের কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো নিয়েও কিন্তু চুলচেরা বিশ্লেষণ করছে। বলা হয়েছে সফটওয়্যার হালনাগাদ, হিসাব রক্ষণ, পেনশন পুনর্নির্ধারণ এবং বেতন সমন্বয়ের মতো প্রযুক্তিগত বিষয়গুলো আর চূড়ান্ত হচ্ছে। এখানে পেনশনারদের নিয়ে কিছু আপডেট চলে এসেছে। আমি কিন্তু আমার এই ভিডিওতে পেনশনারদের নিয়ে কোনো হচ্ছে কনক্রিট নিউজ পাই না, এই জন্য কিন্তু আপনাদের নিয়ে কোনো নিউজ করতে পারি না। আমি জানি যে পেনশনাররা কিন্তু প্রায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করেন যে আমাদের নিয়ে বা পেনশনারদের নিয়ে একটু নিউজ করতে, কিন্তু আপনাদের কাছে আপনি জানেন যে আমি চেষ্টা করি সত্য এবং অথেন্টিক নিউজ, যেটা আমি জানতে পেরেছি এবং আমার সোর্স মারফত পেয়েছি, সেগুলো আপনাদেরকে জানানোর। আমি মন গড়া কিছু ভালো কথা পেনশনজীবীদের বলতে চাই না। কি বললে কি হবে জানেন? আপনাদের সাথে বেইমানি করা হবে। আমার এই চ্যানেলটি অল্প দিনে প্রায় 30,000-এর উপরের মানুষ আমাকে বিশ্বাস করে সাবস্ক্রাইব করেছেন। আমি এই সাবস্ক্রাইবারদের সাথে কোনোভাবেই আমি বেইমানি করতে পারি না। এজন্য আপনাদেরকে বলতে চাই, যখনই আমি নিউজ পাবো তখনই সেই নিউজটা নিয়ে আমি বিশ্লেষণ করবো বা আপনাদেরকে জানাবো। আমি যদি কোনো নিউজ না পাই, আমি নিজে থেকে কোনো নিউজ বানিয়ে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না। সেটি সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রেও তাই, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য তাই এবং পেনশনভুক্ত পেনশনাররা
যারা আছেন, পেনশনে যারা রয়েছেন তাদের জন্য সেম। আমি কিন্তু বানিয়ে করে নিউজ করি না। এখানে পেনশনারদের জন্য কি রয়েছে, পেনশনারদের রয়েছে আপনাদের কিন্তু প্রত্যেক নবম পে স্কেল আসার সাথে সাথে আপনাদেরও কিন্তু পেনশনের হার নির্ধারণ করা হবে। পেনশনের হার এখন যতটুকু রয়েছে, আমি স্পষ্ট করে বলতে চাই যে সরকারি চাকরিজীবী যারা পেনশনার রয়েছে, বেশিরভাগ পেনশনাররা একদম অল্প পরিমাণে সুযোগ সুবিধা পান। তাদের যে ভাতাটুকু তারা পান, সেটা আমি মনে করি চিকিৎসা ভাতা দিয়েও হয় না। মানে সে যদি চিকিৎসা করায়, একজন পেনশনার তো শেষ বয়সে সে অসুস্থ থাকেন, তাহলে সে যখন চিকিৎসা করতে যাবে তখন সে যে পুরো পেনশনের ভাতাটা পান, সে ভাতা দিয়ে সে ভালোভাবে চিকিৎসা করতে পারেন না। এই জন্য বলবো সরকারকে অবশ্যই পেনশনারদের দিকে চোখ দিতে হবে। তারা জীবনের একটা বড় অংশ সরকারি চাকরিজীবীকে অর্পণ করে। শেষ জীবনে এসে তারা যদি আর্থিক সুবিধাটা বা সাপোর্টটা না পায়, তাহলে কিন্তু সরকারি চাকরিজীবীতে আর মানুষ কম আসতে চাইবে, সরকারি চাকরিজীবী কম আকর্ষণীয় হয়ে যাবে। এই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে পেনশনজীবীদের জন্য অবশ্যই যেন অন্য নজরদের দেখে তাদেরকে এমন একটি ভাতা নির্ধারণ করা হয় যাতে তারা ভালোভাবে তাদের জীবনযাপন পরিবারকে নিয়ে থাকতে পারে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখেন তার প্রায় 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, পে স্কেল সংক্রান্ত তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, আপনার যদি একটু উপকার হয়ে থাকে, এবং প্রত্যেক দিনের পে স্কেল সংক্রান্ত একটা করে ভিডিও, পুরো পে স্কেল নিয়ে কি হচ্ছে, সচিব কমিটি কি হচ্ছে, মন্ত্রিসভা কি হচ্ছে, এগুলো জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। একটু কষ্ট করে দেখবেন সাবস্ক্রাইব করা আছে কি নেই, না থাকলে অবশ্যই করে যাবেন। অন্যদিকে আরেকটি ছবি দেখতে পাচ্ছেন, যেটি আমার ফেসবুক পেজ গ্রুপ বা রিলস থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 95% মানুষ আমার ফেসবুক পেজটিকে ফলো করেন না। ফেসবুক পেজটি ফলো করে রাখলে পেজ সংক্রান্ত যখনই কোনো পোস্ট আপলোড দিব ফেসবুকে, সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। তার আগে আসার আগে আরেকটা শেষ অংশে বলে নিব যে সচিব কমিটির আমরা কিন্তু একটা বিষয় জানতে পেরেছি যে 2 সপ্তাহের ভিতরে সচিব কমিটি তাদের রিপোর্টটি মন্ত্রিসভায় জমা দিবে। তাহলে 2 সপ্তাহ সময় কেন লাগবে? এখানে বলা হয়েছে সচিব কমিটির আরো 2টি বৈঠক বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত ও বাস্তবায়ন কৌশল নিয়ে আলোচনা শেষে চূড়ান্ত সুপারিশ দেওয়া হবে। অর্থাৎ এই 2 সপ্তাহ সময় লাগবে এই জন্যই যে সচিব কমিটির কিন্তু সভা এখনো শেষ হয়নি, এখনো 1 থেকে 2টি সভা হবে, তারপরে সেটি চলে যাবে মন্ত্রিসভায়। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে এবং গুরুত্বপূর্ণ অংশে, সেটি হলো কোন গ্রেডে কত বেতন ভাতা বাড়বে আর কবে থেকে এই নবম পে স্কেলটি কার্যকর হবে। বলা হয়েছে সচিব কমিটির আলোচনায় গ্রেড 11 থেকে 20তম কর্মচারীদের তুলনামূলক হারে শতাংশ হারে বেশি বেতন বৃদ্ধির সুপারিশ এবং 1 থেকে 10তম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক কম হারে বেতন ভাতা বৃদ্ধির গুরুত্ব পাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে বেতন কাঠামো রয়েছে, অর্থাৎ 1 থেকে 20টি গ্রেড, সেখানে কিন্তু 20তম গ্রেডে যিনি রয়েছেন তিনি সব থেকে কম বেতন পান এবং গ্রেড 1-এ যে রয়েছেন সব থেকে বেশি বেতন পান। এই 20টি গ্রেডের ভিতরে বৈষম্য কিন্তু অনেক। অর্থাৎ একই বাজারে একজন মানুষ যাবেন, একজনের কাছে 500 টাকা এবং একজনের কাছে 50,000 টাকা দিলে কিন্তু আপনি দেখবেন যে ডিসপ্যারিটি বা যে বৈষম্য তৈরি হয়, সেটা কিন্তু দেশকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে না। এই জন্য বৈষম্যটা অবশ্যই কমাতে হবে। এটা অবশ্যই সঠিক যে গ্রেড 1 এবং গ্রেড 20কে আমি এক করতে চাই না। অর্থাৎ আমি এটা বলছি না যে গ্রেড 1-এও যা বেতন দিন, গ্রেড 20-এও তাই বেতন দিন, আমি সেটা বলছি না। আপনি বৈষম্যটা কমিয়ে আনার চেষ্টা করুন, সেটি 1:6 অনুপাত বা 1:7 অনুপাতে আনা গেলে তখন কিন্তু সরকারি চাকরিজীবীরা আসলে বেশি উপকৃত হবেন, এটা আমি বলতে চেয়েছি। আরো বলা হয়েছে যে আগের সর্বোচ্চ 100 থেকে 140% পর্যন্ত বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ থাকলেও বর্তমানে আর্থিক বাস্তবায়নে তা পুরোপুরি বাস্তবায়নে সম্ভাব্য কম। আপনি জানতেন যে আমাদের এখানে কাটছাট করার সম্ভাবনা রয়েছে এবং কাটছাট এমনভাবে হচ্ছে, আমরা যতটুকু জানতে পেরেছি এই 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য ন্যূনতম 100 থেকে 120% এবং গ্রেড 1 থেকে 10 পর্যন্ত 80 থেকে 70 থেকে 90% কাছাকাছি একটি বেতন বৃদ্ধির প্রস্তাবনা কিন্তু সামনে চলছে। এটা কিন্তু এখনো গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত করে বলা যাবে না, কিন্তু আমরা যতটুকু নিউজ পাচ্ছি সেটি এমন আকারে বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এবার আমরা চলে আসবো তারপরে চলতি অর্থ বছরে মূল বেতন কার্যকর করার পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে এবং সর্বশেষ যে সচিব কমিটির বৈঠক হয়েছে সেখানে কিন্তু সকল সদস্যরা এখানে মতামত দিয়েছেন যে এই অর্থ বছর থেকে আপনার বেতন ভাতা বৃদ্ধির জন্য তারা সুপারিশ করবে এবং পরের অর্থ বছরে গিয়ে বাদবাকি ভাতাগুলো আসতে চলেছে। আর বলা হয়েছে যে পরবর্তী অর্থ বছরের শুরুতে যেটা বলেছি, বাড়ি ভাড়া এই অর্থ বছরের দ্বিতীয়ার্ধে সম্ভব জানুয়ারি থেকে ভাতা চালুর প্রস্তাব বিবেচনায় রয়েছে। অর্থাৎ পরের অর্থ বছর না গিয়ে এই অর্থাৎ 2027 সালের জানুয়ারিতেও এই ভাতাগুলো বাড়তে পারে। আরও বলা হয়েছে সরকার নীতিগতভাবে 1 জুলাই থেকে নবম পে স্কেল কার্যকর করার পক্ষে, ফলে গ্যাজেটের পরে প্রকাশ হলেও অনুমোদনের পর ওই তারিখ থেকে বেতন ভাতা সমন্বয় করা হতে পারে, যেটা এরিয়ার বা বকেয়ার আকারে আপনার বেতন দেওয়া হয়।
আপনারা ইতিমধ্যে অষ্টম পে স্কেলে পেয়েছিলেন। অষ্টম পে স্কেল 2015 সালের জুলাই থেকে বাস্তবায়ন করা হয়েছিল, কিন্তু আপনার গ্যাজেট প্রকাশ হয়েছিল প্রায় নভেম্বর বা ডিসেম্বরের কাছাকাছি গিয়ে। আপনি বেতন পেয়েছিলেন অক্টোবরের বেতন নভেম্বর মাসে, কিন্তু বাদ বাকি আপনি কিন্তু বকেয়াগুলো পেয়ে গিয়েছিলেন। এভাবে কিন্তু হতে চলেছে আপনার বেতন ভাতা আপনি যখনই পান না কেন সেটি আপনার অক্টোবর মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও আপনি এরিয়ার বা বকেয়ার আকারে কিন্তু পেয়ে যাবেন সকল সুযোগ সুবিধা। এবার বলা হয়েছে বেতন বৃদ্ধির হার ধাপ ভিত্তিক বাস্তবায়ন এবং প্রতিটি গ্রেডের চূড়ান্ত কাঠামো সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভার অনুমোদন সরকারি গ্যাজেট প্রকাশের পরে নিশ্চিত করা হবে। তাহলে আপনারা এই দ্বিতীয় অংশের বেতন ভাতা সম্পর্কিত যে নিউজটা ছিল সেটাও জেনে গেলেন। এখন আপনাদের সাথে কিছু আলোচনার বিষয় রয়েছে, সেটি হলো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়ে মূল্যস্ফীতি ও বৈষম্যের আশঙ্কা কতটা বাস্তব। আপনি এখানে একটি দ্য ডেইলি ক্যাম্পাসের একটি রিপোর্ট দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পেলে সাধারণ মানুষের উপর কি অতিরিক্ত চাপ পড়তে পারে। এটা আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না। যখন নির্দিষ্ট একটা গোষ্ঠীর কাছে কিছু টাকা পৌঁছাবে, অল্প হলেও একটু মূল্যস্ফীতি হতে পারে, কিন্তু সেটি এমন হবে না যে সাধারণ মানুষ আর বাঁচতে পারবে না। দীর্ঘ 11 বছর ধরে কি কোনো পে স্কেল এসেছে আপনি বলতে পারবেন আমাকে? বলতে পারবেন না। এই দীর্ঘ 11 বছরের কি আপনার হচ্ছে মূল্যস্ফীতি কি চুপচাপ বসেছিল, এক জায়গায় ছিল? আপনি দেখলে আপনি হচ্ছে দেখলে ভয় পাবেন যে আমার করোনাকালীন সময়ের পর থেকে মূল্যস্ফীতি কত পরিমাণে বেড়ে গিয়েছিল। সেই মূল্যস্ফীতি এত পরিমাণে বেড়ে গিয়েছিল যে সরকারি চাকরিজীবীদের বেতন আগে 5 টাকা সমপরিমাণ যে জিনিস আপনি কিনতে পারতেন 5 বছর আগে, আপনি এখন সেটা 15 টাকা দিয়েও কিনতে পারেন না। তাহলে আপনার বেতনের ক্রয় ক্ষমতা কতটুকু কমে গিয়েছে একটা সাধারণ সরকারি চাকরিজীবীর ক্রয় ক্ষমতা কতটুকু কমে গিয়েছে সেটা একজন সরকারি চাকরিজীবী বুঝতে পারে। এই দীর্ঘ 11 বছরে কই আমরা তো একটা নিউজে এমন পাইনি যে পে স্কেল আসছে না বলে সরকারি চাকরিজীবীরা অনেক দুঃখ কষ্টে রয়েছে, পে স্কেল আসছে না বলে মূল্যস্ফীতি এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, পে স্কেল আসছে না বলে দেশ হচ্ছে সিঙ্গাপুর হয়ে গিয়েছে। কই আমরা তো নিউজ শুনিনি, এবং দেশ সিঙ্গাপুর হয়নি। আমি বলতে চাই যে সরকারি চাকরিজীবী দীর্ঘ 11 বছরের যে বৈষম্য রয়েছে সেখান থেকে এই গ্যাজেট নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা একটুখানি স্বস্তি পাবে। তার ভিতরেও যদি এভাবে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা হয় এই হচ্ছে পে স্কেলের অ্যারাউন্ড, সেটা কোনোভাবে ভালো হবে না। আমরা জানি দ্য ডেইলি ক্যাম্পাস সবসময় সরকারি চাকরিজীবীদের পাশে থেকে নিউজ করে আসছে। তারা ফলো আপ নিউজই করেছে যে কি ইমপ্লিকেশন হতে পারে যদি সরকারি চাকরিজীবীদের গ্যাজেট প্রকাশ করা হয়। কিন্তু আমরা স্পষ্ট করে এবং দৃঢ় গলায় বলতে চাই, সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকারীর হচ্ছে নবম পে স্কেল। এখানে 1 টাকাও কম বেশি বা সাধারণ মানুষের উপরে কি প্রভাব পড়ছে এ নিয়ে না ভেবে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ 11 বছর যে বৈষম্যের ভিতরে রয়েছে এবং তাদের বেতন কাঠামো যে পরিবর্তন করা প্রয়োজন, এ নিয়ে মানুষ নিউজ করুক। এবং বিভিন্ন যে অর্থনীতিবিদ চলে আসেন পে স্কেলের বিরোধিতা করতে, তাদেরকে বলবো আপনারা একটু চুপ থাকুন। সরকারি চাকরিজীবীরা যে বাঁচতে পারে না, পেনশনজীবীরা যে আর থাকতে পারে না, সেদিকে আপনারা নজর দিনে বুঝতে পারবেন যে একজন মানুষ তার পরিবারের সদস্যদের নিয়ে কতটুকু কষ্টে রয়েছেন। পে স্কেল সংক্রান্ত এবং সত্য অথেন্টিক এবং নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত যারা দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।